গুড মর্নিং অল অফ ইউ। তো আজকেও প্রত্যেকটা ক্লাসে যেমন তোমাদের জন্য কিছু কি হয়, একটু ইউনিক টাইপের ম্যাথস, ইউনিক টাইপের সলিউশন যখন তোমাদের জন্য নিয়ে আসি, তোমরা যারা প্রতিনিয়ত আমাদের ক্লাসের জন্য ওয়েট করো, শুধুমাত্র এই ক্লাসগুলো তাদের জন্যই আমরা পেইড কোর্সের ডাউট কোশ্চেনগুলো ফ্রি অফ কস্ট বাইরে তাদের সলিউশনগুলো দেখাই। তো তোমাদেরও আমি চেষ্টা করি যাতে তোমরা আমার কাছে না হোক, একটা সঠিক টিচারের কাছে তোমরা যাতে গাইডটা পাও, যাতে তোমাদের রাস্তাটা খুব ইজি হয়। তো অনেকে বিভিন্ন আমাদের ক্লাসে নেগেটিভিটি ছড়ায়, সেটা নিয়ে আই ডোন্ট কেয়ার। সেগুলোকে আমি আমার ছাত্রও মনে করি না, তারা আমাকে টিচারও মনে করে না তাদের। তো সেটা নিয়ে আমি তাদের সাথে কোনো রকম কন্ট্রোভার্সিতে জড়াতে চাচ্ছি না, কিন্তু শুধু এটা বলছি যারা আমার কাছে সিরিয়াস। দেখো, তুমি একটা ভালো ক্লাস দেখো, ভালো একটা জিনিস শিখছো, মানে তোমার বন্ধুর থেকে তুমি এগিয়ে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, তুমি যে ভালো জিনিসটা শিখছো সেই জিনিসটা কিন্তু সচরাচর তুমি শেয়ার করে জানাতে চাইবে না, চাও না তো? এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমার ক্লাস তাকেই শেয়ার করবে একমাত্র, সবার জন্য না। আমি যেমন সবার জন্য না, তেমনই আমার ক্লাসও সবার জন্য না। হতে পারে সোশ্যাল মিডিয়া, ওপেন মিডিয়া, কিন্তু তবুও আমার ক্লাসটা সবার জন্য না। এই কারণেই, তুমি যদি সিরিয়াস ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার জন্য হতে পারি আমি, বা তোমারই যখন কোনো ঘনিষ্ঠ বন্ধু থাকবে যে সিরিয়াসভাবে, একগুয়েমিভাবে পুরো চাকরির পড়াশোনার জন্য লেগে আছে, পুরো দাঁতে দাঁত কামড়ে, তারকে শেয়ার করতে পারো ক্লাসটা, শুধুমাত্র যাতে তার কিছুটা অন্তত হেল্পেও আমি অন্তত আসতে পারি। তো দেখো, কোশ্চেনটিতে তোমাদেরকে আমি যেরকমভাবে একটা কনভিন্স করার চেষ্টা করব, তোমার মাথায় যদি সেটা ঢুকে যায়, তাহলে অবশ্যই তুমি একটু ইন্টেলিজেন্সের সাথে এগোতে চাচ্ছ। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন আমাদের পেইড কোর্সে সুব্রত বেরার, 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টির গড় কত দেওয়া আছে? 15। শেষ 3টির গড় 16 এবং শেষ সংখ্যাটি 19 হলে প্রথমটি কত? তো 4টি সংখ্যা তুমি যে কোনো কিছু ভাবতে পারো, মনে করো এ, বি, সি, ডি, 4টি সংখ্যা হতে পারে, যা খুশি সংখ্যাও হতে পারে। তো এবার দেখো প্রথম 3টির, তাহলে প্রথম 3টি সংখ্যার গড় দেওয়া রয়েছে 15, শেষ 3টির গড় দেওয়া রয়েছে কত? 16। এবার তুমি বলবে, দাদা ছোটোবেলা থেকে আমরা কি করেছি, হোম টিউটার, আমাদের ফ্যামিলির যেসব গার্ডিয়ান ছিল তারা কি করেছে না, লেডি টিউটার রেখে দিত ছোটোবেলায়, বাচ্চা বয়সে ম্যাক্সিমামটাই তাই হয়। তো তার চুল ছিঁড়ে আমরা নামতাটা খুব ভালো শিখে নিয়েছি। তো নামতাটা শিখেছো, ঠিক আছে, দেখাচ্ছি তোমার নামতা শেখানোর মজাটা। তুমি কিভাবে অ্যান্সারটা করতে পারো। এখানেও 3টে সংখ্যার গড় 15, এখানেও 3টে সংখ্যার গড় 16, কিন্তু গড়ের ক্ষেত্রে কি হয়েছে? 1 করে বেড়ে গেছে, 15 থেকে 16 হয়ে গেছে, তাই তো? গড় 15 থেকে 16 হয়েছে। এবার 4টি সংখ্যা, মনে করো যে এখানে প্রথম 3টি বলেছে এ, বি, সি, এই প্রথম 3টি, আর এই যে 16 গড়টা, এটা হচ্ছে শেষ 3টির। তাহলে শেষ 3টি মানে বি, সি, ডি, এই শেষ 3টি, তাই তো? এবার দেখো, গড় 1 করে বেড়ে যাওয়া মানে 3টে সংখ্যা, তাহলে 3টে সংখ্যার মধ্যে মাথা পিছু টোটালে কত বেড়েছে? 3 গুণ 1, 3 করে বেড়ে গেছে, তাহলে 3 বেড়ে গেছে, গড় নয় টোটালে এক্ষেত্রে 3 বেড়ে গেছে। কেন বেড়ে গেছে? এখানে দেখো বি, সি আছে, এখানেও বি, সি আছে, এদের জন্য বাড়েনি। কার জন্য বেড়েছে? ডি আসার জন্য বেড়েছে। এই ডিটা এন্ট্রি নিয়েছে বলেই তো এসছে। তাহলে ডি যখনই এন্ট্রি নিয়েছে বলে এসছে, ডি এই 3 বাড়িয়ে দিয়েছে, কার থেকে? এর থেকে। তাহলে ডি মাইনাস এ ইকুয়াল টু 3। আমাদের দেওয়া রয়েছে শেষ সংখ্যাটি 19 হলে, তাহলে শেষ সংখ্যা মানে এখানে চতুর্থ সংখ্যা কোনটা? শেষ সংখ্যা ডি। তাহলে ডি এর মান এখানে 19 দেওয়া রয়েছে। তাহলে 19 থেকে কত বিয়োগ করলে তুমি 3 পাবে? বলো ভাই, 19 থেকে কত বিয়োগ করলে তুমি 3 পাবে? বলবে যে দাদা 16। 19 থেকে যখনই 16 বিয়োগ হবে 3, তাহলে 16 আমাদের অ্যান্সার। এবার তুমি বলবে যে দাদা আমি কেন এই কনসেপ্ট শিখতে যাব তোমার, তাই না? তোমার তো প্রশ্ন হতেই পারে, আমি নামতা শিখে এসেছি হোম টিউটারকে ধরে চুল টেনে, তাহলে আমি কেন এটা করতে যাব? আমি সোজাসুজি করব 3 15 45, নামতা পড়াতে কোনো অসুবিধা নয়, 3 16 48, তাহলে ডিফারেন্স আমি পেয়ে যাব এই। এবার তোমাকে
আমি তোমাকে ভাবানোর চেষ্টা করছি। কি ভাবাবো তোমাকে? আদার্স যে টিচার তোমাকে এখনও পর্যন্ত কম্পিটিশন লাইনে তুমি কেন পিছিয়ে, সেই কারণ যে সেই টিচারও তোমাকে সেই বাচ্চা বয়সের ওই হোম টিউটরের মতনই এখনও তোমাকে নামতা পড়া শেখাচ্ছে। এবার তুমি বলছো যে দাদা আমি নামতাই পড়বো, পড়ো, তোমাকে পড়াচ্ছি নামতা, 15.75 করে দিলাম, এখানে 16.75 করে দিলাম। তুমি এখানে একটা জিনিস ভাবো, এখানে 3 গুণ এত করতে করতে, এখানে 3 গুণ এত করতে করতে তোমার একটা শুধু এখানে 3 গুণের নামতা পড়তে পড়তে তুমি, আমারই কোনো শিক্ষার্থী সে কোশ্চেন করে বেরিয়ে যাবে, কে এগোবে? তুমি অ্যান্সার অবশ্যই করতে পারবে, কিন্তু যে টাইমটা তুমি ওয়েস্ট করবে সে 3টে কোশ্চেন অ্যাটেম্প্ট করবে। এখানেও তুমি যদি এই পয়েন্ট ধরে, এক্সামিনার এরকম করেই ভাবাবে তোমাকে, ভাই 90 মিনিট সময়, সেখানে কিসের খেলা? সেখানে ওই সময়টুকুর খেলা। তুমি কতটা স্পিডে ইউটিলাইজ করছো, তুমি কতটা করতে পারছো সেটা তারা দেখতে চাচ্ছে না। এখানে তুমি করবে তবুও এই 16ই আসবে। আই এম জাস্ট জোকিং, ঠিক আছে? কারণ তোমাদের বোঝানোর চেষ্টা করছি। নেক্সট কোশ্চেনে আসি। তোমাদের কোশ্চেন নাম্বার 2 আমি পড়ে শোনাচ্ছি। দুটি সংখ্যার প্রতিটির সাথে 1 যোগ করলে অনুপাত হয় 3:4। আবার প্রতিটি থেকে 5 বিয়োগ করলে অনুপাত হয় 7:10। তাহলে সংখ্যা দুটি কী কী? তো তুমি এক্স ধরে করতে থাকো। আমরা যেটা প্রত্যেকটা ক্লাসে আমাদের যেটা পেইড কোর্স অ্যান্ড আমাদের কোচিং সেন্টারে পড়ার জন্য যে নাম্বারটা, সেটা হচ্ছে এটা দেখতে পাচ্ছ, 8016765007। তো এই নাম্বারে তুমি যোগাযোগ করতে পারো, বা প্রত্যেকটা ক্লাসেরই ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকে আমাদের কোর্স পারচেজ করার। তুমি ওই লিঙ্কে গিয়ে পেমেন্টটা করার 24 ঘন্টার মধ্যেই ক্লাস তোমার অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। কমপ্লিট ম্যাথস কোর্স, যেখানে ম্যাথসের উপরে তোমার কারো উপর কোনো ডিপেন্ড হতে হবে না। তোমার শুধু কোর্সের জন্য নয়, কোর্সের তোমার বাইরেরও যদি কোনো কোশ্চেন ডাউটস থাকে, আমাদের কোর্সে এন্ট্রি হওয়ার পরে তুমি সেন্ড করো, তুমি সলিউশন পাবে, বা তোমার এভাবে ভিডিও ক্লাসেও তুমি সলিউশন পাবে। আর হ্যাঁ, আমাদের পেইড কোর্সে কিন্তু টোটালি ডিজিটাল কোর্স, এরকম হাতে লেখা কোনো রকম তুমি কোশ্চেন পাচ্ছ না, সেখানে টোটালি ডিজিটালি ক্লাস হচ্ছে পেইড কোর্সে। তো তোমার একটা সিট পাওয়া না পাওয়ার পেছনেই এটাই, যে সঠিক দিশাতে তোমাকে হয়তো সবাই ডিরেকশন দিচ্ছে, কিন্তু রাস্তাটা কি তোমাকে তৈরি করে দিতে পারছে যে তুমি এইভাবে চলো, তোমার রাস্তাটা সহজ হবে। ক্লাসটা তোমাকে বলবো যে তুমি শেষ পর্যন্ত দেখে যাও। হতে পারো তুমি বিজ্ঞ, হতে পারো তুমি আরও মহান কোনো টিচার, কিন্তু ক্লাসটা শেষ পর্যন্ত দেখে যাও। আর হতে পারো তুমি সিরিয়াস একজন ক্যান্ডিডেট, তাহলে সিরিয়াস ক্যান্ডিডেট অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, কিছু শিখবে। আমি শেখানোর জন্যই এসেছি, ব্যবসা করার জন্য আসিনি। ক্লিয়ার? তো চলো, তোমরা এক্স ধরে এগিয়েছো, টাইমটা কতটা লেগেছে স্টপ ওয়াচ দেখে তোমরা বলতে পারো। আদারওয়াইজ আমরা যেভাবে এগোবো সেটা হচ্ছে কি মেথড দেখে নাও, টোটালি রেশিও মেথড। অনুপাতের অঙ্ক যখন দেখতে পাচ্ছ সোজাসুজি, তাহলে অনুপাতের মতন করে সহজ করে ভাবি। দেখো, দুটো সংখ্যা, আমরা সংখ্যা দুটো জানি না, মনে করো যে এ একটা সংখ্যা অনুপাত বি আর একটা সংখ্যা, দুটো সংখ্যা, জাস্ট ল্যান্ডমার্ক। কি বলেছে? এই দুটো সংখ্যার সঙ্গে যদি আমরা 1 করে যোগ করি, দুটো সংখ্যার সঙ্গেই যদি আমরা 1 করে যোগ করি, তাহলে অনুপাত হয়ে যাচ্ছে 3:4। আবার এই দুটো সংখ্যার থেকেই যদি আমরা 5 করে বিয়োগ করি, তাহলে অনুপাত হয়ে যাচ্ছে 7:10। দ্যাটস ইট। এইটুকুই তো হিন্ট দেওয়া, নো প্রবলেম। এবার তুমি কোশ্চেনে চলে আসো। দেখো, আমার শুরুতে ছিল 3:4, এখন অনুপাত হয়ে গেছে সেই দুটো সংখ্যারই 7:10। তুমি একটা জিনিস ভাবো, এখান থেকে এখানে এসছি আমি 5 বিয়োগ করে, এখান থেকে এখানে আমি 1 যোগ করে, তাহলে এখান থেকে এখানে আমি ডিফারেন্সটা কতর ক্রিয়েট করছি? -5 থেকে +1 পর্যন্ত যাবে, টোটালে 6। তাহলে তোমার 6-এর ডিফারেন্স, তাহলে 3 থেকে 7 তোমার কতর ডিফারেন্স? 4 থেকে 10 তোমার 6-এর ডিফারেন্স আলাদা। তাহলে আমরা কি করে তোমাদেরকে শিখিয়েছি যে ব্যালেন্সটা কিভাবে করতে হয়, সেই একই ওয়েতে ব্যালেন্স করো। নিচের 3 দিয়ে উপরে গুণ করে দাও, তাহলে 3 3 9 অনুপাত 3 4 12। আর নিচে তো 1-এর ডিফারেন্স, তাহলে 7:10ই থাকছে। তাহলে দেখো, অনুপাতের এখানেও 2-এর গ্যাপ, এখানেও 2-এর গ্যাপ, তাহলে দুদিকেই 2-এর গ্যাপ।
এবার আমাদের বলেছে অ্যাকচুয়ালি এখানে 2-এর গ্যাপ নয়, অ্যাকচুয়ালি এখানে কতর গ্যাপ পেয়েছি, 6-এর গ্যাপ, 3 গুণ 3 গুণ। তাহলে এখানে যে সংখ্যাটা, তাহলে 3 গুণ করে বাড়িয়ে দাও, 3 9 27। এখানের যে সংখ্যাটা 3 গুণ করে বাড়িয়ে দাও, 3 12 36। তাহলে এই যে অনুপাতটা, এই অনুপাতের জায়গায় আমরা পেলাম 27 আর 36, তার মানে এখানে অ্যাকচুয়াল নাম্বার হচ্ছে 27 আর হচ্ছে 36। তাহলে এখানে আমরা এসছি 1 যোগ করে, তাহলে এখানে যখনই আসবো আমরা 1 এখান থেকে বিয়োগ করব, তাহলে 27 থেকে 1 বিয়োগ করো 26, আর 36 থেকে 1 বিয়োগ করো 35। তাহলে সংখ্যা দুটো কত, 26 আর 35। ক্লিয়ার? তো নেক্সট কোশ্চেনে আসি আমরা। তো আমাদের কোশ্চেন নাম্বার 3 খুব সুন্দর কোশ্চেন। একটি ট্রেনের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কি না ভাড়ার অনুপাত 3:1 এবং যাত্রী সংখ্যার অনুপাত 1:50 হলে কি বলেছে, যদি মোট 1325 টাকা ভাড়া পাওয়া গেলে তবে দ্বিতীয় শ্রেণী থেকে কত টাকা পাওয়া যাবে। তাহলে আমরা এই কোশ্চেনই কিভাবে করতে পারি, দেখো খুব ইজিলি করতে পারি। প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণী বলা আছে, মনে করো যে এসি হচ্ছে ফার্স্ট ক্লাস থাকে আর যেটা নর্মাল কম্পার্টমেন্ট থাকে সেটাকে আমরা দ্বিতীয় শ্রেণী বলে চিনি। তাহলে এ হচ্ছে প্রথম শ্রেণী, S2B হচ্ছে দ্বিতীয় শ্রেণী। বলেছে ভাড়ার অনুপাত, তাহলে ফেয়ার কত না প্রথম শ্রেণীতে 3:, দ্বিতীয় শ্রেণীতে 1। যাত্রী সংখ্যা, তাহলে এখানে যাত্রীদের নাম্বারের অনুপাত দেওয়া রয়েছে 1:50। এবার দেখো আমরা এখানে টোটালের রেশিওটা পাবো কীরকম। আমার যদি প্রথম শ্রেণীতে একজন যাত্রী ওঠে, প্রথম শ্রেণীর কম্পার্টমেন্টে যদি একজন যাত্রী ওঠে, একজনের জন্য বরাদ্দ চার্জ কত টাকা, 3 টাকা। তাহলে আমি একজনের জন্য কত টাকা পাবো, 3 টাকাই পাবো অনুপাত। আমার দ্বিতীয় শ্রেণীতে যদি 50 জন যাত্রী ওঠে, একজনের জন্য যদি 1 টাকা করে টিকিট ভাড়া হয়, তাহলে 50 জনের জন্য কত টাকা, 50 টাকা। আচ্ছা, তাহলে টোটালে আমার যদি প্রথম শ্রেণী থেকে 3 টাকা ওঠে, দ্বিতীয় শ্রেণী থেকে 50 টাকা উঠছে, তাহলে টোটালে কত টাকা উঠছে, 53 টাকা। 50 টাকা দ্বিতীয় শ্রেণী, 3 টাকা প্রথম শ্রেণী, 53 টাকা। কিন্তু কোশ্চেনে বলা আছে টোটালে 1325 টাকা ভাড়া উঠেছে, টোটালে 1325 টাকা ভাড়া উঠেছে। তাহলে আমাদের কি বলা আছে, দ্বিতীয় শ্রেণী থেকে কত টাকা হবে, 53 থেকে এখানে 25 গুণ বেশি। তাহলে দ্বিতীয় শ্রেণী থেকে 50 টাকা না হয়ে 50-এর 25 গুণ, 5 25-এ 125, 1250। এখানে যত গুণ আসবে তত গুণ তুমি বাড়িয়ে দাও, 1250 টাকা। আর এর সঙ্গে তুমি 25 গুণ যদি বাড়িয়ে দাও, 3 25-এ 75 টাকা হচ্ছে প্রথম শ্রেণী থেকে। তাহলে 1250 আর হচ্ছে প্রথম শ্রেণী থেকে 75, টোটালে দেখো 1325 টাকা ভাড়া আমাদের কমপ্লিট। তাহলে দ্বিতীয় শ্রেণী থেকে আমার এসছে 1250 টাকা, প্রথম শ্রেণী থেকে আমি ভাড়া পেয়েছি 75 টাকা। ইজি কোশ্চেন। কেন, ভাবনাটা তো তোমাদের ভাবাতে হবে। দেখো, তাহলে যদি ভাবনাটা টিচার এইগুলো না ভাবায় তোমাদের, তাহলে তো তোমাদের এক্স ধরে, কিন্তু এক্স ধরে ওই ইকুয়েশন করে তোমাদের মাথায় ঢুকবে না। যদি অ্যাকচুয়াল তুমি ছোটোবেলার থেকে অঙ্ক শিখবো, খুব কঠিন সাবজেক্ট অঙ্ক শিখবো, তাই তুমি শিখতে পারোনি। কিন্তু আমি তোমাকে কি শেখাবো, হিসাব শেখাবো, বাস্তবতা শেখাবো। গোটা ম্যাথস পোর্শন বেসিক টু অ্যাডভান্স, তুমি যোগ বিয়োগ গুণ ভাগ ছাড়া তো কিচ্ছু নেই অঙ্কে, যেখানেই হোক। শুধু আমাদের প্রসেস অনুযায়ী কোথাও যোগ, কোথাও গুণ, কোথাও বিয়োগ, কোথাও ভাগ, এই 4টে জিনিসেরই ইউজ হয়। তুমি মেলায় 100 টাকা নিয়ে গেলে একটা মোগলাই খাবে 50 টাকা, এমন নয় যে 100 টাকার তুমি শুধু মোগলাই খেয়ে যাচ্ছ, তাহলে তো তোমার হিসাবের কিচ্ছু নেই। তুমি হিসাব করে যে আমি এখানে মোগলাই খাবো, এখানে চাউ খাবো, এখানে আমি ঘুগনি খাবো, এরকম করেই তো খরচা করলে। তাহলে ওই হিসাবটা যখন তোমার মধ্যে আছে, তাহলে অঙ্ক শেখা কোনো ব্যাপার না, এটাই অঙ্ক। আমাদের ছোটোবেলা থেকে গাইডটা আমরা ভুল পেয়েছি বলেই আমরা অঙ্ক কোনো দিন শিখতে পারিনি, কঠিন লেগে এসছে, এটাই বাস্তব।
তো আমরা নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 4, খুব সহজ কোশ্চেন, কিন্তু তোমাদের সহজ করেই ভাবাবো, এখানেও তোমরা এক্স ধরবে। 355 টাকা এ বি সি 3 ব্যক্তির মধ্যে ভাগ করা হলো। কি কন্ডিশন? শর্ত হচ্ছে এ বি এর থেকে 20 টাকা বেশি পাবে এবং সি এ এর থেকে 15 টাকা বেশি পাবে। তাহলে সি কত টাকা পাবে? তো সহজ কোশ্চেন, এখানেও তুমি এক্স লিখবে। দেখো চারিদিকে যে কপি চলছে, কপি চলে, অলওয়েজ মাথায় রাখবে কপি ইজ কপি। তো এই থটগুলো সে যদি ইমপ্লিমেন্ট করতে পারে তাহলে সেটা অরিজিনাল হয়ে গেল, আদারওয়াইজ সে কপি করে কত দূর পর্যন্ত এগোবে। ওই শুধুমাত্র দেখা দেখি ভিজুয়ালাইজেশন করাটা স্টার্ট করলাম, ওতে কিচ্ছু হয় না। থটটা নিয়ে আসতে হবে, তবে গিয়ে চেঞ্জ আসবে সবার মধ্যে। আমার মধ্যে যে চেঞ্জটা আমি নিয়ে আসতে পেরেছি, সেই গাইডে যখন তুমি হাঁটবে তবে তোমার মধ্যে সেই চেঞ্জটা আসতে বাধ্য। সঙ্গদোষ তো কথাই বলে। তাহলে সেই সঙ্গটা মানে কি? একটা সেই ধরনের টিচারেরই তো সঙ্গ দরকার। তো এই কোশ্চেন আমরা কি করে ভাবতে পারি? 3 ব্যক্তি এ বি, নিচে লিখছি এ বি সি, এই 3 ব্যক্তি। বলা আছে যে এ বি এর থেকে 20 টাকা বেশি পাচ্ছে, তাহলে বি যাই পাক তার থেকে এ 20 টাকা বেশি পাচ্ছে। আবার সি এর থেকে 15 টাকা বেশি পাচ্ছে। সি এর থেকে বলা আছে যে 15 টাকা বেশি পাচ্ছে। এবার দেখো বি এর থেকে এ 20 টাকা বেশি পাচ্ছে, এর থেকে সি 15 টাকা বেশি পাচ্ছে, তার মানে এর থেকে এ তো 20 টাকা বেশি পেয়েই বসে আছে। আবার এখানে তো 20 টাকা এ বেশি পেয়েই আছে, এখান থেকে আবার এ আরও 15 টাকা বেশি পাচ্ছে। তার মানে আমরা বলতে পারি এর আর এর মধ্যে ডিফারেন্স এখানে 20, এখানে 15, 35 টাকার। অর্থাৎ বি আর সি এর মধ্যে টাকার অ্যামাউন্টের ডিফারেন্সটা কত আসবে? 35 টাকার। এবার দেখো তার মানে বি এর থেকে সি 35 টাকা বেশি পাচ্ছে, বি এর থেকে এ 20 টাকা বেশি পাচ্ছে। টোটালে এইখানে 35 টাকা, এখানে 20 টাকা। টোটালে যদি এই 55 টাকা বেশি আমরা ভাগ না করতাম এদের 3 জনের মধ্যে 355 টাকার মধ্যে, তাহলে এদের মধ্যে ভাগ কত হতো? 300 টাকার। তাহলে এই 300 টাকাকে 3 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে কত করে এদের ভাগে আসতো? 100 টাকা করে প্রত্যেকের ভাগে আসতো। তাহলে গড় মিল অর্থাৎ বেশি কম কার কার সাথে কম্প্রোমাইজ আছে? ডিবেটটা এ আর হচ্ছে সি, বি এর সাথে কোনো কিন্তু লিঙ্ক নেই বেশি কম। তাহলে এই যে 100 টাকা আসলো, এই 100 টাকা কে পাবে? বি পাবে। 100 টাকা ভাগ হয়েছে বি এর মধ্যে, বি এর থেকে এ 20 টাকা বেশি পাচ্ছে, তার মানে এ পাচ্ছে 120 টাকা। এর থেকে সি পাচ্ছে 15 টাকা বেশি, তার মানে কত হচ্ছে? 120 আর 15, 135 টাকা। দেখো তো তুমি, যেটা তোমাকে শুরুতে আমি বোঝানোর চেষ্টা করলাম, বি এর থেকে এ 20 টাকার ডিফারেন্স, বি আর সি এর মধ্যে 100 আর 135, 35 টাকার ডিফারেন্স। তাহলে তুমি যদি এরকমটা ভাবতে চাও, তাহলে এরকম ভাবার মতন, তোমাকে ভাবানোর মতনই তো গাইড খুঁজতে হবে তোমাকে, তাই না? তো কমপ্লিট, তোমাকে 3টেই ভ্যালু চলে আসলো। কোথাও কি এক্স দেখেছো? দেখোনি, দেখবেও না। তো নেক্সট কোশ্চেনে আসি। তো কোশ্চেন নাম্বার 5, খুব সুন্দর কোশ্চেন। চক্রবৃদ্ধি সুদ। বার্ষিক কত হার সুদে 3000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 307 টাকা 50 পয়সা হবে? তো তোমরা ফর্মুলা ইউজ করবে, কিন্তু আমি তো বলি যে ফর্মুলা কেন, এক্সই আমরা ইউজ করি না, তাহলে ফর্মুলা কোথার থেকে আসছে, তাই না? তো চলো দেখা যাক যে তোমাদের অভিষেক দাদা কীভাবে কোশ্চেনগুলো তোমাকে ভাবনায় আনতে পারে। দেখো আমি একটা টাকা রেখেছি, যেটাকে আমি বলছি প্রিন্সিপাল অনুপাত সুদ আর আসল মিলে যেটা হয় সেটাকে বলি আমরা অ্যামাউন্ট বা সুদ আসল। প্রিন্সিপাল আমি টাকা রেখেছি 3000 টাকা, অনুপাত আমার অ্যামাউন্ট কত? আমি 2 বছর পরে চক্রবৃদ্ধি সুদ পেয়েছি 307 টাকা 50 পয়সা, যেখানে আমার 3000 টাকা আসলই। তাহলে টোটাল আমার সুদ আসল কত হয়ে গেল? 3307 টাকা 50 পয়সা। এই তো, শুধুমাত্র সুদটা যদি আসলের সঙ্গে যোগ করে দিই তাহলে সেটা সুদ আসল হয়ে গেল। এবার এ পাশে পয়েন্ট তুলে দেওয়ার জন্য এ পাশে আরও একটা জিরো বসিয়ে দাও, কোনো প্রবলেম নেই।
দেখো এবার যদি আমরা কত দিয়ে কাটবো, 7 5 12 আর 3 15 আর 3 18, 3 দিয়ে কাটা যাবে, তাহলে 3 দিয়ে কেটে দাও একে। একে যদি 3 দিয়ে কাটো, 3 11 33, 0 3 2 6, হাতে 1 3 5 15, এই। এরপরে 25 দিয়ে কাটতে পারি, লাস্টে 25, এখানেও কাটা যাবে 25 দিয়ে, 4 25 100, 0 0, 25 দিয়ে এখানে কাটলে 4 25 100, 4 25 100, 25 1 25, এই চলে আসলো। আর কাটাকাটি গেলেও দরকার নেই। কেন দরকার নেই? দেখো বার্ষিক কত হার সুদে 3000 টাকার 2 বছরের, টাইমটা কত বছর? 2 ইয়ার্স। তাহলে ডেফিনেটলি এটা বর্গ সংখ্যায় এসছে। আন্ডার রুট করে দাও। আর আন্ডার রুট কেন করবে 2 ইয়ার্স? তাহলে 400 কতর বর্গ? 20, 441 21, অর্থাৎ প্রত্যেক বছরে 20:21 হারে যদি টাকা বাড়ে, আমার 20 টাকা 21 টাকা তুমি সুদ আসল পাচ্ছ, 1 টাকা কী পাচ্ছ? চক্রবৃদ্ধি সুদ পাচ্ছ 1 বছরে। তাহলে 1 টাকা সুদ পাচ্ছ 20 টাকার উপরে, 1/20 মানে কত? 5% না? দ্যাটস ইট, অ্যান্সার। বলো, তোমার সূত্র থেকে তো আশা করছি আমি আরও ভালো কিছু না করতে পারি, মিডিয়াম তো কিছু করে দিচ্ছি তোমাকে রাস্তাটা সহজ করার জন্য, তাই না? তো আমরা নেক্সট কোশ্চেনে আসি। চক্রবৃদ্ধি সুদেরই খুব সুন্দর কোশ্চেন। কোশ্চেন নাম্বার 6, আগেরটা টোটালি উল্টো। বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 1800 টাকার কত বছরের সুদ 378 টাকা হবে? তো এখানেও আমরা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে অলওয়েজ কী করব? প্রিন্সিপাল আর হচ্ছে অ্যামাউন্ট নিয়ে কারুকার্য করব, যাই খুশি বের করতে বলুক আমাদের অ্যান্সার চলে আসবে। এখানে আমাদের দেওয়া রয়েছে প্রিন্সিপাল আর হচ্ছে দেওয়া রয়েছে তো সুদ, প্রিন্সিপাল আর সুদ, কিন্তু আমরা অ্যামাউন্ট নেব। 1800 টাকা যদি তোমার আসল হয়, তুমি 1800 টাকার উপরে 378 টাকা সুদ পাচ্ছ, তাহলে সুদ আসল তোমার কত হয়ে গেল? 2178 টাকা, তাই তো? টোটালে 2178 টাকা সুদ আসল হয়ে গেল। দেখো 8 আর 1 9, 8 আর 1 9, 7 আর 2 9, 9 দিয়ে কেটে দাও, 9 2 18, 200, অনুপাত 9 দিয়ে কাটলে 9 2 18, 3 4 9 36, 9 2 18, 242, আবার 2 দিয়ে কেটে দাও, 100 121। এবার দেখো টাইমটা আমাদের বের করতে হবে না? টাইমটা আমাদের বের করতে হবে। এখানে 100 একটা বর্গ সংখ্যা, 121 একটা বর্গ সংখ্যা, তাহলে এর তুমি বর্গমূল করে দিতে পারছো না? 10:11, অর্থাৎ এই যে আন্ডার রুট করে দিলে মানে 2 ইয়ার তোমার টাইমটা, তাহলে টাইম তোমার কত? 2 বছর। সুদের হার তো কাজেই লাগলো না। দেখে নাও, 10 টাকায় যদি 1 টাকা সুদ হয়, তাহলে 1/10 মানে 10%, তাহলে সুদের হার কত দেওয়া রয়েছে? 10%। টাইমটা কত? 2 ইয়ার, তাই তো? বুঝে গেলে? তো আমরা নেক্সট খুব খুব সুন্দর ইউনিক এক্সেপশন একটা কোশ্চেনে আসবো। কোশ্চেন নাম্বার 7 খুব সুন্দর কনসেন্ট্রেট, ফুল কনসেন্ট্রেটের সাহায্যে বুঝবে। জানি না তোমার কোন টিচার কোনভাবে তোমাকে গাইড করে দিয়ে কি বোঝায়, ভালো করে বোঝো। যখন 1 কেজি গমের দাম 60 পয়সা, তখন 5 পয়সা মূল্যের বিস্কুটের ওজন 10 গ্রাম। 1 কেজি গমের মূল্য 75 পয়সা হলে 5 পয়সা মূল্যের বিস্কুটের ওজন কত? তো এখানে তুমি একটা ছোট্ট লজিক যেটা ভাবো, তুমি একই দোকানে গেছো, গিয়ে দেখছো ওই একই মোমেন্টে কি বলেছে, 1 কেজি গম কিনছো যে দামে, মানে 60 পয়সা দামে, আবার 5 পয়সা মূল্যের তুমি বিস্কুট কিনছো, তার ওজন 10 গ্রাম। যখন তখন, এইটুকুই হচ্ছে লজিক এখানে। 1 কেজি তুমি গম কিনছো 60 পয়সা মূল্য দিয়ে, তাই তো? আবার এই একই মোমেন্টে কি করছো না, তুমি 10 গ্রাম ওজনের 5 পয়সার বিস্কুট কিনছো। এবার তোমাকে কোশ্চেনে হিন্টটা কার দেওয়া রয়েছে? 1 কেজি গমের মূল্য 75 পয়সা, তাই তো? তাহলে 75 পয়সা যেটা কার মূল্য দেওয়া রয়েছে? গমের মূল্য, তাই না? গমের মূল্য দেওয়া রয়েছে 75 পয়সা। তুমি কি করবে? ওজনটা আমার কার বের করতে হচ্ছে? বিস্কুটের। এখান থেকে
তুমি বিস্কুটের ওজনটা নাও, বিস্কুটের ওজন এখানে 10 গ্রাম, তাহলে আমাদের হিন্টটা দেওয়া রয়েছে 75 পয়সা গমের, তাহলে 60 পয়সায় পাওয়া যাচ্ছে 10 গ্রাম, 60 পয়সায় পাওয়া যাচ্ছে 10 গ্রাম কি বিস্কুট। কেন? একই মোমেন্টে আমাদের হিন্ট দেওয়া রয়েছে গমের মূল্য 75 পয়সা, তাহলে এই ক্ষেত্রে এই কন্ডিশন থেকেই আমরা 60 পয়সায় নেব 10 গ্রাম। তাহলে এখানে তুমি ভুল করবে, ম্যাক্সিমামটাই ভুল করে 1 পয়সায় ডিভাইড করে দেবে। এখানে পয়সায় যেহেতু পয়সা করবে না, 100 পয়সা নাও, তাহলে বেটার বুঝতে পারবে। তাহলে 100 পয়সায় কত পাবে, বেশি না কম পাবে? বেশি পাবে। তাহলে কি করব আমরা, 10 গুণ 60। এখানে এই 100 পয়সাটা বোঝানোর জন্য, যাতে 100 পয়সায় বেশি হবে, তার কারণে কি হবে, এটার সঙ্গে এই 60 পয়সাটা গুণ হবে। আলটিমেটলি তুমি এখানে 1 পয়সা ধরছো, ঠিক আছে। এবার 1 পয়সায় তো এটার ওজন তুমি দেখছো যে কম হয়ে যাচ্ছে, কিন্তু বিস্কুটের ওজন কি হবে, আরও কম হবে, যার কারণে 10 × 60 গ্রাম। তাহলে 75 পয়সায় কত পাওয়া যাবে, কারণ গমের মূল্য এখন তো 75 পয়সা, তাহলে 75 পয়সায় পাওয়া যাবে 10 × 60 ডিভাইড বাই 75, 4 15 60, 5 15 75, 5 দিয়ে একে কেটে দাও 2 বার, তাহলে 4 2 8 গ্রাম। এটাই আসবে আমাদের অ্যান্সার, যে 5 পয়সা মূল্যের বিস্কুটের ওজন তখন কত গ্রাম পাওয়া যাবে, 8 গ্রাম। তো আমি তোমাদের বলবো যে তোমাদের জন্য তো উইকলি বেসিসে 2টো করে ক্লাস পাচ্ছই, আর ক্লাসগুলো শেয়ার করতে বা কোনো কিছু করতেই তো আমি ফোর্স করি না, কখনোই বলিও না। তবে এটা বলি যে শেয়ার তাকেই করো যে সিরিয়াস পড়াশোনা নিয়ে। আর নেগেটিভিটি দেখো, ওটা চারিদিকে ছড়াচ্ছে, তোমার বাড়ির পাশ দিয়েও আছে, প্রতিবেশীও তোমার নেগেটিভিটি ছড়াবে, ওটা কমন ব্যাপার। তাদেরকে তুমি পজিটিভ দিকে আনতেই পারবে না, কারণ তাদের জীবনটাই পজিটিভে নেই, ঠিক আছে। তো দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।